হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো তোমাদের আমি আজকে স্টার্ট করছি টপ 100 এমসিকিউ ফিজিক্সের ওপরে, এবং এই এমসিকিউগুলো তুমি যদি দেখে যাও, টোটাল এনসিইআরটি ধরে করানো আছে, তাহলে অন্তত আমি বলতে পারি যে যদি 25টা কোশ্চেন্স তোমাদের জেনারেল সায়েন্সে আছে, তার মধ্যে যদি ফিজিক্সের কোশ্চেন্স 10টা থাকে, তো 10টা কোশ্চেন্সই হয়তো এর থেকে তুমি পেতে পারবে। মানে এতটাই বেছে বেছে কোশ্চেন্সগুলোকে রাখা হয়েছে, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে স্যার আপনি এক দাগ থেকে কেন শুরু করছেন না, তার কারণ এর 17 দাগ অবধি আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে প্রথম 17টা কোশ্চেন্স ছিল, ঠিক আছে? তো এই 17টা কোশ্চেন্স তুমি না দেখে থাকো, তাহলে আজকের কোশ্চেন্সগুলোতে তোমার প্রথম দিকের কোশ্চেন্সগুলো তোমার প্রবলেম হবে। কারণ 17টা কোশ্চেন্স হচ্ছে মোস্ট টাফেস্ট কোশ্চেন্স ছিল 2026-এর। 2026-এ যে কোশ্চেনগুলো সব থেকে টাফ ছিল সেগুলো আমি এই ভিডিওতে করিয়েছি। কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেখো প্লেলিস্ট আছে। প্রথম যেটা তুমি পুরো পড়ার দরকার নেই, ফার্স্টেই দেখবে প্লেলিস্ট আছে, লেখা আছে এই ভিডিওগুলোর প্লেলিস্ট বলে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই প্লেলিস্টে গেলে তুমি এই ভিডিওটা পেয়ে যাবে। তো প্রথম 17টা কোশ্চেন্স এই ভিডিওর মধ্যে আছে। আজকে আমি 18 দাগ থেকে স্টার্ট করব, ঠিক আছে? চলো, কি বলছে? রেজিস্টিভিটি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটা বার করতে বলেছে। কোশ্চেন্স দেখবে, কারণ রেল কিন্তু এই টাইপের কোশ্চেন্স, মাথা ঘোরানো কোশ্চেন্স ব্যাপক দেয়। তুমি সঠিক কোনটা করে আসবে, দেখালো সঠিক নয় কোনটা দিয়েছে, ঠিক আছে? তো আমরা জানি যে রেজিস্টিভিটি ইকুয়াল টু কী? আমরা জানি রেজিস্টিভিটি ইকুয়াল টু হচ্ছে রোধ ইন্টু এরিয়া বাই লেন্থ, ঠিক আছে? এবং এটা দেখলে মনে হয় যে রেজিস্টিভিটি মনে হয় রোধের ওপর নির্ভরশীল, এরিয়ার ওপর নির্ভরশীল এবং লেন্থের ওপর নির্ভরশীল। তা কিন্তু নয়। এটা রেজিস্টিভিটি বার করার একটা ফর্মুলা, বাট এটা মানে এটা নয় যে এগুলো এর ওপর রেজিস্টিভিটি নির্ভর করে। মনে রাখবে, রোধের মানে রোধ নির্ভর করে কিন্তু রোধাঙ্ক নয়, ঠিক আছে? দেখো একটা জিনিস বলে দিই, রোধ এটা কিন্তু যে তার নিচ্ছ তার দৈর্ঘ্য, তার ক্রস সেকশন এরিয়া সিএ বলে লিখছি, ঠিক আছে, এবং টেম্পারেচার এবং অনেক কিছুর ওপর নির্ভর করে, সোজা কথা বলতে, ঠিক আছে? কিন্তু রোধ নির্ভর করলেও রোধাঙ্ক কিন্তু এগুলোর ওপর নির্ভর করে না। রোধাঙ্ক কিন্তু দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, এরিয়ার ওপর নির্ভর করে না। রোধাঙ্ক হচ্ছে যে মেটেরিয়ালটা তুলছো তার ব্যক্তিগত সম্পত্তি, তার ধর্ম, ঠিক আছে? আর রোধাঙ্কের একক কিন্তু ওহম মিটার, যেখানে রোধের একক কিন্তু ওহম, ঠিক আছে? সো এই যে এইগুলো লেখা রয়েছে, এই যে এটা বি দাগ কারেক্ট, সি দাগ কারেক্ট, ডি দাগ কারেক্ট। কারণ রোধাঙ্কও কিন্তু টেম্পারেচারের উপরে নির্ভর করে। রোধাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক, রোধাঙ্ক নির্ভর করে পদার্থটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে, অর্থাৎ পদার্থের ব্যক্তিগত ধর্ম। আর দুই হচ্ছে তাপমাত্রার উপরে, ঠিক আছে? তাপমাত্রা, এই দুটোর ওপরই রোধাঙ্ক নির্ভর করে। সো কারেক্ট অ্যান্সার এইটা হবে, কারণ এখানে দৈর্ঘ্য লেখা আছে, তো দৈর্ঘ্যের ওপর রোধাঙ্ক নির্ভর করে না। সো এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার হেয়ার, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। আমি ক্রস মেরেছি মানে এটা অ্যান্সার নয় তা বলিনি, মানে বলতে চেয়েছি এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, কারণ এটাই এখানে সঠিক নয়, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন। প্রবাহবাহী অর্থাৎ কারেন্ট ক্যারিং বৃত্তাকার লুপ অর্থাৎ সার্কুলার লুপ দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে মানে ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করতে কোন নিয়মটি ব্যবহার করা হয়? দেখো এখানে যেটা ব্যবহার করা হয় সেটা ম্যাক্সওয়েলের ডান থাম রুল, মানে রাইট থাম রুল ব্যবহার করা হয়, ঠিক আছে? ম্যাক্সওয়েলের রাইট থাম রুল, রাইট থাম রুল বা রাইট হ্যান্ড থাম রুল বলতে পারো। তো রাইট থাম রুল মানে ডান বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, এইটা অ্যান্সার হবে তোমাদের, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এখানে বুড়ো আঙুলটা তড়িতের দিককে নির্দেশ করে, আর এই যে আঙুলগুলো ব্যাঁকাচ্ছ এগুলো নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রকে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো, পরের প্রশ্ন। এটা খুব গুড কোশ্চেন্স, এটা দারুণ কোশ্চেন্স। এটা তোমাদের বাই ডিফল্ট দুটো মানে তোমাদের একই বারবার পড়ে গেছে। 9/2/2026-এর কোশ্চেন্স, এন্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বলছে যে নিম্নলিখিত কোনটিতে তড়িৎ প্রবাহের উত্তাপজনিত প্রভাব সবথেকে কম হয়? মনে রাখবে, যার রোধ বা রোধাঙ্ক বেশি তার টেম্পারেচার জনিত প্রভাব বেশি হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। রোধ বা রোধাঙ্ক, কারণ দেখো হিটের যে ফর্মুলা থাকে সেটা কি I² R/T, হিটের ফর্মুলা এইটা। এর মধ্যে দেখো রোধ ডাইরেক্ট গুণ হচ্ছে, তার মানে রোধ যত বাড়বে হিট তত বাড়বে। যার রোধ কম তার হিটের প্রভাবও কম। সেটা অ্যান্সার কোনটা? তামা হবে এখানে। যদি এগুলোকে আমি সাজাই খুব, ঠিক আছে, যদি আমি বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবে রূপো, ঠিক আছে, সিলভার, রূপা, সিলভার, রূপার কিন্তু কী হবে, সব থেকে কম হবে। তারপরে কার হবে? তারপর হবে কপারের। সিলভার ইংরাজি জানো এজি, ঠিক আছে, যদি এজি, তারপর কপারের, তারপর কার হবে? অ্যালুমিনিয়ামের, এল, তারপর কার হবে? তারপর হবে তোমাদের টাংস্টেনের, TUNG, ঠিক আছে?
টাংস্টেনের পর কার হবে তোমাদের নিকেল, হ্যাঁ নিকেল আছে এনআই নিকেল। তারপর কার হবে, তারপর তোমাদের লোহা এফি। তারপর কার হবে, তারপর তোমাদের ক্রোমিয়াম, ঠিক আছে ক্রোমিয়াম। তারপরে তোমাদের হবে মার্কারি, এগুলো লিখছি না, এই কটা পার্ট তোমাদের মনে। আচ্ছা নাইক্রোম কোথায়, নাইক্রোম অনেক পরে আছে, ঠিক আছে। নাইক্রোম হচ্ছে অ্যালয়, মনে রাখবে নাইক্রোম তারকে হিটিংয়ের জন্য ব্যবহারই করা হয়। এখানে টাংস্টেন পর্যন্ত দিয়ে দিয়েছে, লোহা পর্যন্ত দিয়েছে, তাহলে মোটামুটি এই পার্টটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই যে নাইক্রোম, নাইক্রোম কিন্তু অ্যালয়, অ্যালয় মানে যাকে বলা হয় মিশ্র ধাতু, ঠিক আছে অ্যালয়। যেমন ধরো নাইক্রোম কী কী দিয়ে তৈরি জানো, নাইক্রোম হচ্ছে নিকেল এবং ক্রোমিয়াম আছে, দেখো নিকেল আর ক্রোমিয়াম নামের মধ্যেই আছে, তার সঙ্গে ম্যাঙ্গানিজ এম আছে, তার সঙ্গে আরেকটা থাকে সেটা হচ্ছে এফি লোহা, ই তার দেওয়া রয়েছে। তার তিনটে জিনিস থাকে, নিকেল এনআই, ক্রোমিয়ামের সংকেত হচ্ছে সিআর, ক্রোমিয়াম যে ক্রোমিয়াম সিএইচ আরও লিখেছি, এটা সংকেত অ্যাকচুয়ালি সিআর, ঠিক আছে। তারপর থাকে তোমাদের ম্যাঙ্গানিজ এমএন, তোমাদের কি বলে ওই হচ্ছে ম্যাগনেশিয়াম নয় কিন্তু ম্যাঙ্গানিজ থাকে এমএন, ম্যাগনেশিয়ামের সঙ্গে এমজি, ম্যাঙ্গানিজ থাকে। এটা হচ্ছে নিকেলের মধ্যে থাকে এবং এটা অ্যালয় বলি, এর কিন্তু তড়িৎ মানে রোধ অত্যন্ত বেশি হয়, এর রোধ হাই, যেহেতু এর রোধ হাই সেহেতু কিন্তু এর টেম্পারেচারও হাই, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের এখানে লোহা হবে, সরি তামা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি পরিবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক নিচের কোনটির দ্বারা নির্ধারিত হয়। দেখতে পাচ্ছ স্ক্রিনের বাইরে, স্ক্রিনের ভেতরে, বাম দিকে, ডান দিকে। এখন তোমাকে এই ছবিটা অনুযায়ী করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা তোমাদের পি পয়েন্ট দেওয়া, ধরুন এটা পি পয়েন্ট, এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তার মানে তড়িৎ এই দিক থেকে এইভাবে যাচ্ছে। যদি আমি এটাকে একটু এই কালিতে করার চেষ্টা করি, তড়িৎ তোমাদের কী হচ্ছে এই দিক থেকে এদিকে যাচ্ছে, কারণ দেখো এই পয়েন্টে এখানে তড়িতের যে দিক নির্দেশ দেওয়া রয়েছে সেটা হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে, এভাবে দেওয়া রয়েছে এই পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে এই দিকে যদি এদিকে যায়, তার মানে বেসিক্যালি যদি বৃত্তাকার লুপ অনুযায়ী ঘোরে, তাহলে এই দিক থেকে স্টার্ট হবে হয়ে এইদিকে যাবে, এই দিক থেকে স্টার্ট হবে হয়ে এইদিকে যাবে। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। এই পয়েন্টে পি পয়েন্টে তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে বৃত্তাকার লুপ, এইটা বৃত্তাকার লুপ মানে তারের বৃত্তাকার কুণ্ডলী, এই যে সার্কুলার লুপ, তাহলে তাতে তড়িৎ এইভাবে প্রবাহিত হচ্ছে। এবার তুমি যদি তোমার ডান হাতকে এখানে ফিক্স করাও এবং তোমার এই যে তড়িৎ প্রবাহ তার দিকে যদি বুড়ো আঙুলটাকে ইন্ডিকেট করো, তাহলে আঙুলগুলো দেখবে এইভাবে ঘুরবে। তোমার যে আঙুল, সেই আঙুলগুলো কীভাবে ঘুরবে, আঙুলগুলো দেখবে ওই পাশ থেকে এসে এই ওপর দিকে উঠে যাবে, ওই পাশ থেকে এসে এই ওপর দিকে উঠবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এখানে ছবিতেও তোমাদের দেওয়াও রয়েছে ভিতর থেকে বাইরের দিকে আসছে। তার মানে যদি এটাকে স্ক্রিন ভাবো, স্ক্রিনের বাইরের দিকে তোমাদের তড়িৎ প্রবাহিত হবে। তাহলে অ্যান্সার উইল বি দিস ওয়ান, স্ক্রিনের বাইরে। ঠিক আছে, একটু লাল কালি দিয়ে দাগিয়ে দিই। অ্যান্সার কী হবে তোমাদের, অ্যান্সার উইল বি দিস ওয়ান, স্ক্রিনের বাইরে। যদি কেউ এটা না বুঝতে পারো, চলো এটা আমি পরের পেজে নিচ্ছি এবং ছবিটাকে একটু বড় করে তোমাদের আঙুল রেখে দেখিয়ে দিই একবার। চলো এই ছবিটা আগেরবার আমি ছোটো করে এনেছিলাম, এখানে তুমি দেখতে পাচ্ছ পেন ধরে আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমারই হাত অ্যাকচুয়ালি। তো এই হাতটা এবং তোমাদের আমি এটা মানে এই ছবিটাকে তৈরি করতে হয়েছে বেসিক্যালি তোমাদের দেখানোর জন্য। তো পেন দিয়ে আমি ধরে আছি, ঠিক আছে। এবার দেখো এই যে হাতটা কোন দিকে গেছে, উপর দিকে গেছে। তো এই টিকটা কোন দিকে মারা আছে, উপর দিকে মারা আছে, তার মানে কারেন্ট, ঠিক আছে কারেন্ট, কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কারেন্ট উপর দিকে ফ্লো হচ্ছে। কারেন্ট যখন উপর দিকে ফ্লো হয় তখন দেখতে পাচ্ছ এই যে লাইনগুলো দেওয়া রয়েছে, দেখো টিকগুলো দেখো এইভাবে ঘুরছে। এই লাইনগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করে। তার ম্যাগনেটিক ফিল্ড লাইন কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। সেটা কীভাবে বোঝাচ্ছে, এই যে আঙুলগুলো যেভাবে পাক খাচ্ছে এবং আঙুলগুলো এই দিক থেকে সেই দিকে গেছে, এই যে আঙুলগুলো। ইয়েস ও নো বলো, আমার কথা বুঝতে পারছো? এই সাদা কালিতে দেখায় বেটার বুঝতে পারবে মেবি। ঠিক আছে, আঙুলগুলো কী হয়েছে ওই পেনের পেছন দিক দিয়ে গেছে, গিয়ে এই দিক দিয়ে এইভাবে পাক খেয়েছে। ওই পেনের পেছন দিক দিয়ে গেছে, গিয়ে এইভাবে ঢুকেছে। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের কী হচ্ছে এখানে, এই যে চৌম্বক ক্ষেত্র এখানে কাজ করছে। কারেন্ট যদি উপর দিকে দেয়, চৌম্বক ক্ষেত্র এইভাবে পাক খায়। তো এই হাতটাকে আমি এখানে রেখে তোমাদের একবার দেখাচ্ছি। দেখো দেখো খেয়াল করো, এই হাতটাকে আমি এখানে ঝাপসা করে রেখে দিয়েছি। দেখো এই হচ্ছে সেই দেখতে পাচ্ছ নীল রঙের একটা টিক, তার মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে এইভাবে। তার মানে টিকের দিকে কারেন্ট আছে, তার মানে হাতটা দেখো ওই ভেতর থেকে এসে বাইরের দিকে, ওই ভেতর থেকে এসে বাইরের দিকে, ওই ভেতর থেকে এসে বাইরের দিকে। তার মানে কী হবে, এই পেছন দিক দিয়ে ঢুকবে এবং ভালো করে বুঝবে এই তারের তলা দিয়ে ঢুকবে, ঢুকে এই সবুজ যে দাগগুলো আছে সেইভাবেই কিন্তু তোমাদের কী হবে, ওই তোমাদের চুম্বকের যে ক্ষেত্র সেটা বেরোবে। তার মানে বেসিক্যালি এটা কী হচ্ছে, স্ক্রিনের বাইরের দিকে যাচ্ছে। যদি একটু স্ক্রিন ভাবো, তাহলে স্ক্রিনের বাইরের দিকে তোমাদের কী হচ্ছে, যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড লাইন স্ক্রিন থেকে বাইরের দিকে যাচ্ছে।
যদি এটা উল্টো ফ্লো হতো তাহলে কিন্তু স্ক্রিনের ভেতর দিকে ঢুকতো, তখন কিন্তু স্ক্রিনের কোথায় ঢুকতো, ভিতর দিকে ঢুকতো। ঠিক আছে, তড়িৎ যদি উল্টো ফ্লো হতো। চলো, ওই একটা কনসেপ্টের ওপর দেখবে প্রচুর প্রশ্ন পড়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে, এক মিনিট, এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে তোমাদের তড়িৎ কোন দিকে ফ্লো হচ্ছে, উপর দিকে। কারণ এই যে থাম, এটা ডান হস্ত, ডান বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ডান থাম রুল। ঠিক আছে, ডান থাম, তাহলে ডান হাতের থাম মানে বুড়ো আঙুল। তো ডান হাতের থাম যেদিকে কাজ করবে তড়িৎ সেদিকে ফ্লো হচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্র কেমন ঘুরবে, এভাবে ঘুরবে। একটু আগে তোমাদের এটাই আমার হাত দিয়ে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে বলেছে নিচের কোন বক্তব্যটি সঠিক অ্যাকচুয়ালি। ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম একটি সোজা পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্র দিক নির্দেশ করে, এটা কারেক্ট। ঠিক আছে, ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম বৃত্তাকার লুপের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, যায়, এই যায় না লেখা রয়েছে, এই জন্য এটা ভুল হচ্ছে। নেক্সট বলছে ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর ওপর বল নির্ণয় করতে ব্যবহৃত হয়। আমরা জানি যে এটা বল নির্ণয় করতে ব্যবহার হয় না, সেখানে ফ্লেমিংয়ের নিয়ম ব্যবহার হয়, এটা এখানে কেটে গেল। ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম সোজা পরিবাহীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, যায়, দেখতেই পাচ্ছ এটা সোজা তড়িৎ পরিবাহী, সোজা শুধু নয়, সোজা বৃত্তাকার লুপ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তো দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি আমাদের এ। ঠিক আছে, এ অপশন আমাদের কিন্তু এখানে কারেক্ট হবে। ঠিক আছে, চলো, প্রবাহবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নিচের কোনটির সাথে সমানুপাতিক। একটা ফর্মুলা যদি চাও মনে রাখতে পারো, যদি তোমাদের উঁচু ক্লাসের ফর্মুলা এটা, সেটা হচ্ছে মিউ নট আই মানে কারেন্ট বাই তোমাদের 2R। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের চৌম্বক ক্ষেত্র মানে বি। তো বি এর যে মান সেটা দেখতে পাচ্ছ আয়ের সঙ্গে সমানুপাতিক হয়, কিন্তু বি এর যে মান দেখতে পাচ্ছ তোমাদের, একটা মিনিট, সেটা তোমাদের কিন্তু আর এর সাথে ব্যাসানুপাতিক হচ্ছে। দেখো 2R থাকুক, আর 2R মানে হচ্ছে ব্যাস, তার মানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের সাথে কী হবে, ব্যাসানুপাতিক হবে, তার মানে কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে। এই মিউ নট হচ্ছে তোমাদের পারমিয়েবিলিটিকে বোঝায়। ঠিক আছে, কতটা চুম্বক ক্ষেত্র ফ্রি প্রেসে পারমিয়েবল তাকে বোঝায়। তো এটা তোমাদের নেই, এটা হচ্ছে বড় ক্লাসের ফর্মুলা, আমি তোমাদের একবার রিপিট করে দিলাম। ঠিক আছে, এই আই হচ্ছে কারেন্ট, এই আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে অ্যান্সার কী হবে, বলছে লুপের ব্যাসার্ধের বর্গের, বর্গ টর্গের কোনো ব্যাপার নেই, সমানুপাতিক বলেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধের সঙ্গে তো ব্যাসানুপাতিক সম্পর্ক, তো এটা তো কেটে যাবে। সমানুপাতিক বলেছে কার, লুপে প্রবাহিত তড়িৎ প্রবাহের সাথে সমানুপাতিক হয়। তড়িৎ প্রবাহ বর্গের সঙ্গে হয় না, তড়িৎ প্রবাহের সাথে ব্যাসানুপাতিক, একদমই ব্যাসানুপাতিক নয়, বরং সমানুপাতিক হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা। চল নেক্সট, পরের প্রশ্ন বলেছে যে এটা রেলওয়ে গ্রুপ ডিতেই পড়েছে, এই লাস্ট ইয়ারের প্রশ্ন, মানে লাস্ট টাইমের প্রশ্ন, শেষবার যে রেলওয়ে গ্রুপ দিয়েছে তার প্রশ্ন। একটি পদার্থের তৈরি নিচের রোধ, তারটির রোধ সবচেয়ে কম হবে কার, কোনটা রোধ সবচেয়ে কম হয়। দেখো রোধ কিন্তু এরিয়ার সাথে ব্যাসানুপাতিক হয়। ঠিক আছে, রোধ কিন্তু লেন্থের সঙ্গে সমানুপাতিক হয়। আর একটা জিনিস মনে রাখবে, রোধ কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, রোধ কিন্তু ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটারের স্কোয়ারের সাথে কী হয়, ব্যাসানুপাতিক সম্পর্ক দেখায়। ঠিক আছে, রোধ কিন্তু ডায়ামিটারের স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক সম্পর্ক দেখায়। কী বললাম, রোধ এরিয়ার সাথে ব্যাসানুপাতিক হয়, রোধ লেন্থের সাথে, লেন্থ মানে কি, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, তারটা দৈর্ঘ্য যত বেশি হবে, তাই দেখো লেন্থের সঙ্গে সমানুপাতিক। এখানে রোধ কমাতে বলেছে, তাহলে লেন্থ ছোটো হতে হবে প্রথম কথা, তার মানে দৈর্ঘ্য হবে ছোট, লেন্থ হবে কি এখানে ছোট, কারণ যত লেন্থ বাড়বে রোধ তত বাড়বে, লেন্থ হবে ছোট। আরেকটা জিনিস ভালো করে ভাবো, এখানে এরিয়ার সঙ্গে ব্যাসানুপাতিক, এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে, এই যে এরিয়া, এটাকে বলা এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়ার সাথে কী হবে, ব্যাসানুপাতিক সম্পর্ক, মানে এরিয়া যত বড় হবে তত রোধ কমবে। তার মানে এরিয়া বড় হওয়ার অর্থ কি, মোটা, এরিয়া বড় হওয়ার অর্থ কি, মোটা, তার মানে ছোট এবং মোটা তারের রোধ কিন্তু কম হয়। ঠিক আছে, যত এখানে বলেছে কম হবে কোনটা, আচ্ছা, তার মানে তুমি ভাবো এরিয়া যত বাড়বে রোধ তত কমবে, এই জন্যই বলেছি মোটা, এরিয়া যত বাড়বে রোধ কী হবে, তত কমবে, লেন্থ যত কমবে রোধ তত বাড়বে, তাই না। তার ছোটো এবং মোটা তার দরকার, তো অ্যান্সার আমাদের কী হবে, ছোটো এবং মোটা তার। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি, বলো। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই ছোটো ও মোটা তারকে একটা জিনিসের কাজে ব্যবহার করা হয়, কি কোন জিনিসে জানো, আর্থিংয়ের কাজে। ঠিক আছে, আর্থিংয়ে ছোটো এবং মোটা তার ব্যবহার করা হয়, কারণ এখানে এর রোধ কি, রোধ কম, যত রোধ কম তত বেটার। যেই মাত্র ইলেকট্রিসিটি লিক করবে সঙ্গে সঙ্গে ও ওটাকে কী করবে, মাটিতে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, আর একটা জিনিসও মাথায় রাখবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কোনটা ইউজ করি, এটা ইউজ করি চলো। মোটা এই তোমাদের লম্বা এবং মোটা তার কোথায় ব্যবহার করা হয়,
লম্বা প্লাস মোটা বলছি, লম্বা প্লাস সরু তার। লম্বা প্লাস সরু তার কোথায় ব্যবহার করা হয়? দেখো এই লম্বা এবং সরু তার এটাকে কিন্তু ব্যবহার করা হয় তোমাদের ফিউজে, ঠিক আছে? এটাকে ব্যবহার করা হয় কোথায়? ফিউজে ব্যবহার করা হয়, ঠিক আছে? লম্বা এবং তোমরা বলছো ওখানে তো তার তো ছোটো থাকে, অ্যাকচুয়ালি ফিউজের তারটা দেখ বড় বড় ফিউজ যখন হবে তখন দেখবে তারটা বেশি লম্বা করা হচ্ছে, এর কিন্তু রোধ বেশি হয়, হাই রেজিস্ট্যান্স থাকে এর, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? যত বেশি রেজিস্ট্যান্স তত তাপ উৎপন্ন করবে, ফলে ফিউজ তাড়াতাড়ি পুড়ে যাবে। তারপরে কী হবে? ভেতরের যে সাজ সরঞ্জাম ফ্রিজ টিভি ইত্যাদি রক্ষা পাবে, ঠিক আছে? চলো, বলছে প্রবাহবাহী অর্থাৎ কারেন্ট ক্যারিং সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্ররেখার দিক সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো আমরা অলওয়েজ জানি চৌম্বক ক্ষেত্র নর্থ থেকে বেরোয়, ঠিক আছে? নর্থ থেকে বেরোয় এবং সাউথ দিয়ে ভেতরে প্রবেশ করে, সাউথ দিয়ে ভেতরে প্রবেশ করে। নর্থ থেকে বেরোয় এবং সাউথ দিয়ে কী করবে? ভেতরে প্রবেশ করবে, ঠিক আছে? নর্থ থেকে বেরোবে, সাউথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, তো এটাই হচ্ছে কথা। কিন্তু এখানে দেখো বলেছে ক্ষেত্ররেখাগুলি বৃত্তাকার এবং সলিনয়েডের অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। সলিনয়েডের অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে সলিনয়েডের, যদি একটা ব্যাস টানো তা সেটাই হচ্ছে সলিনয়েডের লম্ব। আচ্ছা সরি, অক্ষ বলতে কী বোঝে? দেখো ধরো এরকম একটা তোমাদের দণ্ড রয়েছে, তার চারপাশে একটা ব্যারেল ধরো ঘুরছে, তার চারপাশে ধরো একটা ব্যারেল কী করছে? একটা ব্যারেল ঘুরছে। তাহলে এই যে যে দণ্ডটা যার চারপাশে ব্যারেলটা ঘুরছে, এই দণ্ডটাকে বলা হয় অক্ষ, ঠিক আছে? এই দণ্ডটাকে কী বলা হয়? অক্ষ। তাহলে অক্ষের সাথে কি লম্বভাবে থাকে নাকি সমান্তরালভাবে থাকে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যদি এইটাই সলিনয়েড ধরো, এর বাইরে দিয়ে চুম্বকক্ষেত্র ঢুকে ভেতরে প্রবেশ করছে, ভেতরে প্রবেশ করে এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কি? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সমান্তরালভাবে অবস্থান করছে, তো লম্বভাবে তো অবস্থান করছে না, সেটা তো কাটা। নেক্সট বলছে ক্ষেত্ররেখাগুলি ভেতরে এলোমেলো, আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্ররেখাগুলি ভেতরে একদমই এলোমেলো হয় না, প্যারালাল স্ট্রেট লাইন হয়, ঠিক আছে? একটা অপরটার সাথে কী হয়? প্যারালাল স্ট্রেট লাইন হয়, ঠিক আছে? একটা অপরটার সাথে কী হয়? সরি, একটা অপরটার সাথে কী হয়? প্যারালাল স্ট্রেট লাইন হয়। ভেতরে রেখাগুলো কী হয়? প্যারালাল স্ট্রেট লাইন। দেখতে পাচ্ছি লেখাগুলো কি প্যারালাল, এই দেখো একটা রেখা একটা প্যারাল, তো প্যারালাল স্ট্রেট লাইন হয়, তো এটা এলোমেলো একদমই নয়, এটা কেটে যাবে। রেজিস্টিভিটি নিচের কোনটির ওপর নির্ভর করে? মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের ওপর নির্ভর করে না, পরিবাহীর আকৃতির ওপর নির্ভর করে না, পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। কোন পদার্থটা কী দিয়ে তৈরি? তামা, রূপ, লোহা কী দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। পদার্থের দৈর্ঘ্য এবং প্রস্থের ওপর নির্ভর করে না, তো সি অপশন কারেক্ট। একটি বৈদ্যুতিক ইস্ত্রি 220 ভোল্ট বিভবে সর্বোচ্চ উত্তাপে 480 ওয়াট ক্ষমতা গ্রহণ করে, এর কুণ্ডলীর রোধ কত? দেখো আমরা পাওয়ারের 3টে ফর্মুলা জানি, তার মধ্যে পাওয়ারে এই একটা ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তো পাওয়ার এখানে দেওয়া রয়েছে 340, ভি স্কোয়ার হচ্ছে 220 ইন্টু 220, ঠিক আছে? তো আমাদের এখানে আর এর মান জিজ্ঞাসা করেছে, এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, 0 0 কাটলো, ঠিক আছে? তোমাদের এখানে 2 দিয়ে কাটবে, 2 11, তো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 42, ঠিক আছে? 42 সর্বোচ্চ 1 মিনিট কুণ্ডলী রোধ, হ্যাঁ এটাই তো হওয়া উচিত, মানে কাটাকুটি যাচ্ছে না তাই দেখছি আমি। যাই হোক এটা আবার কাটো ফার্দার 11, এখানে ফার্দার কাটো 21, তো বেসিক্যালি আর এর যে মান দাঁড়াবে সেটা হচ্ছে 1/21 দাঁড়াবে, 1/21, তো 6 দুগুণে 12, তো অ্যারাউন্ড 6 ওহম। এখানে সবকটাই তো কোনোভাবে এখানে প্রিন্টিং মিস্টেক এসছে, ঠিক আছে? মাফ করো, এই প্রশ্নটাতে প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? সরি ফর দ্যাট। তো এখানে তোমাদের মিনিমাম 5 পয়েন্ট সামথিং আসবে, কারণ 6 1 6, 6 দুগুণে 12, এর থেকে বেশি হয়ে যাবে, তো অ্যারাউন্ড 6 ওহম, প্রায় 6 ওহম আসবে, 5 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? মানটা কত আসবে? 5 পয়েন্ট, দেখো করিয়ে দিচ্ছি, 5 1 5, 5 দুগুণে 10, 5 1 5, 5 দুগুণে 10, তার মানে 6 16, 5.8, 5.7 আসবে, এইটা আসলে তো বেশি হয়ে যাবে, 5.7, তো 5.7 ওহম এরম সামথিং তোমাদের ভ্যালু আসবে এখানে, ঠিক আছে? তো অ্যারাউন্ড 6, এখানে মাপ করো, এখানে ভুল আছে, তো 5.6 ওহম তোমাদের অ্যান্সার হবে, একটাও এখানে কারেক্ট অ্যান্সার নয়। ওকে চলো, একটা মিনিট, এখানে একটা জিরো তো আছে, এই যে এই জিরোটা দেখতে পাচ্ছ, তোমার এখানে একটা জিরো আসবে, জিরো আসা মানে এটা 5.7 নয়, 57 পয়েন্ট সামথিং দাঁড়াবে,
57 পয়েন্ট সামথিং, তো 57 পয়েন্ট সামথিং দাঁড়াবে, একটা অ্যান্সার এখানে কারেক্ট হবে না। ঠিক আছে, তোমরা ঠিক করে নিও 57 পয়েন্ট সামথিং, এটাকে রাউন্ড ফিগার করলে 58 ওহম হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সার অল আর ইনকারেক্ট। চলো পরের প্রশ্ন, একটি সম্পূর্ণ রোধী বর্তনীতে, মানে পিওরলি রেজিস্টিভ, তার মানে টোটালি রোধী, ঠিক আছে, ব্যাটারি দ্বারা সরবরাহিত বৈদ্যুতিক শক্তি কিসে কনভার্ট হবে? আমরা বুঝতেই পারছি আশা করি, সম্পূর্ণভাবে তাপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি আলোতে কনভার্ট করতে চাইবে, আলোতে তো কনভার্ট হবে না, সম্পূর্ণরূপে কিসে কনভার্ট হবে? সেটা তাপে কনভার্ট হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ রোদ প্রচণ্ড বেশি, তার মানে তাপ হবে, এখানে হিট বেরোবে, কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আচ্ছা 29 দাগ দেখো, ওহমের সূত্র সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমি এই প্রশ্নটা উত্তর যতই তুমি ওহমের সূত্র জানো না কেন তোমার গোলাতে পারে। ওহমের সূত্র বলে যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, পয়েন্ট টু বি নোটেড, এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে এটা উল্লেখ করে না। টেম্পারেচার কনস্ট্যান্ট হতে হবে, মানে টেম্পারেচার নির্দিষ্ট থাকতে হবে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভোল্ট আইয়ের সমানুপাতিক হয়, মানে যদি ভোল্ট বাড়াও তো আইও বাড়বে। এইটা হচ্ছে ওহমের সূত্র বলে। কি বলে? যে আই তখনই বাড়বে যখন তুমি পোটেনশিয়াল ডিফারেন্সকে বাড়াচ্ছ, টেম্পারেচার যখন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বলে। তো এটি বলে যে বিভব বাড়ালে রোধ কমে। তুমি ক্লিয়ারলি দেখো, যখনই আমরা ভি এর ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করাবো, এইটাকে যখনই আমরা তুলে দেবো, এই যে এইটা, তখন এটা কিসে ট্রান্সফার হয়ে যাবে? তখন ট্রান্সফার হয়ে যাবে আই আর এ। কিসে ট্রান্সফার হয়ে যাবে? আই আর এ। কিসে ট্রান্সফার হয়ে যাবে? আই আর এ। তার মানে ভি এর সঙ্গে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আই এর সম্পর্ক যেমন সমানুপাতিক, আর এর সম্পর্ক সমানুপাতিক। তো এটা বলে যে বিভব বাড়লে রোধ কমে। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, ঠিক আছে, বিভব বাড়লে রোধ কমে, এটা তোমাকে বলতে চাইছে, বুঝতে পারছো? এবার দেখো, এখান থেকে আমরা যখনই আনি তখন আমরা কী আনি? আমরা এখান থেকে আনি হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, আই ইকুয়াল টু কি? ভি বাই আর। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো, বিভব বাড়লে রোধ কমে যদি আই কনস্ট্যান্ট থাকে। ধরো তুমি ভি দিচ্ছ, ধরো ভি তোমার 6, আই হচ্ছে তোমার 3 অ্যাম্পিয়ার, আর রোধ হচ্ছে তোমার 2 ওহম। তাহলে 6 পাচ্ছ তুমি, 6 ইকুয়াল টু 3 ইন্টু 2 পাচ্ছ। ইয়েস অন্য পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছ। ঠিক আছে, এবার ধরো তুমি এই 6-এর জায়গায়, ধরো এই 6-এর জায়গায় তুমি 9 করলে, বিভব বাড়ালে তুমি 6-এর জায়গায় তুমি কী করলে? 6-এর জায়গায় তুমি করলে 9। তুমি কী করলে? তুমি বিভব বাড়ালে, 6-এর জায়গায় তুমি কী করলে? 9। তোমার এই আই যে ছিল, আই তোমার কনস্ট্যান্ট আছে, তাহলে আর কী হবে? আর তো তোমার বাড়বে। দেখো খেয়াল করো, 3 3 9 হচ্ছে। ইয়েস অন্য? তার মানে এখানে বলেছে বিভব বাড়লে রোধ বাড়বে। বাড়ছে কি? আগে 6 ছিল, 3 ইন্টু 2 ছিল, আগে 6 ছিল, 3 ইন্টু 2 ছিল, এখন কি হচ্ছে খেয়াল করো, 9 হচ্ছে। তাহলে 3টা তো 3ই থাকছে, কিন্তু 2টাওকে 3 করতে হচ্ছে, তবেই তো 9 হবে। তার মানে এইটা ইনকারেক্ট, এটা কারেক্ট নয়। নেক্সট বলছে এটি কেবল ধাতব পরিবাহীর ক্ষেত্রে স্থির তাপমাত্রায় প্রযোজ্য। মেনলি ওহমের ল, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, ওহমের ল থেকে দুটো জিনিস বেরোয়, এক হচ্ছে ভি আয়ের সাথে সমানুপাতিক, আর একটা জিনিস বেরোয় এই আর আয়ের ব্যস্তানুপাতিক। এই দুটো জিনিস তো বেরোয়। এবং মনে রাখবে এই লটা কিন্তু মেনলি কাজ করে, ওহমের ল মেনলি কাজ করে কিন্তু তোমাদের যত কন্ডাক্টর আছে সবার উপরে, এবং ধাতুগুলোই কন্ডাক্টর হয়। আমরা জানি ধাতুগুলোই কন্ডাক্টর হয়। সো এটা কিন্তু কারেক্ট। এবং তাপমাত্রা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, প্রথমেই লিখে দিয়েছি তাপমাত্রা কনস্ট্যান্ট, সো ডেফিনেটলি কারেক্ট। এটি সব পরিবাহীর ক্ষেত্রে সব তাপমাত্রায় প্রযোজ্য না, সব তাপমাত্রায় প্রযোজ্য নয়। এটি অর্ধ পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রেও, সেমি কন্ডাক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা জানি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ওহমের ল কি কাজ করে না। ঠিক আছে, বি অপশান উইল বি দ্য রাইট অপশান হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট। 30 দাগ বলছে বৈদ্যুতিক রোধের ধারণা অনুযায়ী পরিবাহী, রোধক ও নিরোধক এর প্রধান পার্থক্য কী? বৈদ্যুতিক রোধের ধারণা, ঠিক আছে, রোধ হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে একটা ধর্ম, যে ধর্ম কারেন্টকে ফ্লো হতে বাধা দান করে, মানে ইলেকট্রনকে ফ্লো হতে বেসিক্যালি বাধা দান করে। এখানে বলেছে যে রোধক নিরোধকের মধ্যে প্রধান পার্থক্যটা কী? পরিবাহী হচ্ছে সেই যা রোধ কম হবে, তড়িৎ প্রবাহে তাপ উৎপন্ন করার ক্ষমতা, রাসায়নিক গঠন, তড়িৎ আধানের প্রবাহকে কত সহজে বা কঠিনভাবে যেতে বাধা দান করে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রোধের ধারণা অনুযায়ী
আমি একটু আগেই বলেছি, ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীতে ইলেকট্রন খুব দ্রুত প্রবাহিত হতে পারে, ইলেকট্রন খুব দ্রুত কী হতে পারে, ফ্লো হতে পারে, তার মানে এর রোধ কম হবে। রোধকের ক্ষেত্রে ইলেকট্রন অত দ্রুত ফ্লো হতে পারবে না, নিরোধকের ক্ষেত্রে তো একদমই পারবে না। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। তড়িৎ আধানের প্রবাহকে কত সহজ, তড়িৎ আধান মানে এখানে ইলেকট্রন, ইলেকট্রিক চার্জ কত সহজে বা কঠিনভাবে যেতে বাঁধা দেয়, এটাই হচ্ছে রোধকের ধারণা। ঠিক আছে, চলো। ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম অনুযায়ী যদি ডান হাতের আঙুলগুলি বাঁকানো দিক চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তবে বুড়ো আঙুলটি কোন ভৌত রাশির দিক নির্দেশ করে? সেটা হচ্ছে, তোমরা জানো যে পরিবাহীর ওপর প্রয়োগকৃত চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কই, ইলেকট্রিক ফিল্ড। এক মিনিট, আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, দেখো এখানে, এটা কিন্তু অ্যান্সার হবে না। দেখো এখানে তড়িৎ ক্ষেত্র লেখা আছে, কিন্তু নিচের দিকে দেখো তড়িৎ প্রবাহও লেখা আছে, তাহলে অ্যান্সার কিন্তু ডি অপশান হবে। কেমন কনফিউশন করে দিই, আমি তড়িৎ দিকে অ্যান্সার দিচ্ছিলাম, বাট এটা অ্যান্সার নয়। পরিবাহীর ওপর প্রয়োগকৃত তড়িৎ ক্ষেত্র বলে কিছু হয় না। বলছে এই যে আঙুলগুলো, এই আঙুলগুলো কাকে নির্দেশ করছে? এই আঙুলগুলো নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্রকে, যেটা বলে দিয়েছে ওখানে। তাহলে বুড়ো আঙুলটা কাকে নির্দেশ করবে? তড়িৎ কোন দিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ আইকে নির্দেশ করবে বা কারেন্টকে নির্দেশ করবে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো। একটি বাড়িতে 220 ভোল্ট বিভবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যদি বাড়িটির সর্বাধিক ক্ষমতা ম্যাক্সিমাম পাওয়ার ইজ 11 কিলোওয়াট হয়। দেখো 11 কিলোওয়াটকে তোমাকে কী করতে হবে, ওয়াটে কনভার্ট করতে হবে। যেমন কেজিকে গ্রামে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করো, তখন কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করতে গেলে তোমাকে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে 11,000 ওয়াট। ঠিক আছে, আর এখানে কী আছে, বিভব আছে। আমরা সেই পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এইটা কী করবো, তো পাওয়ার এখানে কত দেওয়া হয়েছে, 11 ইন্টু 1000, এভাবে ভেঙে লিখতে পারো এটাকে, ইকুয়াল টু এখানে তোমাদের রয়েছে 220 ইন্টু 220 বাই তোমাদের আর এর মান জিজ্ঞাসা করা হচ্ছে। দুটো শূন্য দিয়ে এখানে কেটে গেল। ঠিক আছে, 11 দিয়ে এখানে কাটছে হচ্ছে 2 দিয়ে এটা কাটলে হচ্ছে তোমাদের 5, তো আর এর মান হবে 22, এখানেও ভুল দিয়েছে নাকি, 22/5, 22/5, তো 2 দিয়ে গেলে 5, হ্যাঁ তাই তো হবে, তো 4.4 তো হবে। বুঝতে পারলাম না ব্যাপারটা কী হচ্ছে। ফিউজের রেটিং, ও অ্যাম্পিয়ার বার করতে বলেছে। আচ্ছা ভালো করে খেয়াল করো, এখানে এখানে তোমাদের অ্যাম্পিয়ার মানে রোধ বার করতে বলেনি, এখানে অ্যাম্পিয়ার বার করতে বলেছে, আমি খেয়াল করিনি। ঠিক আছে, তো ঠিক আছে, অ্যাম্পিয়ারও বেরিয়ে যাবে। দুটো ফর্মুলা, একটা ফর্মুলা দিয়ে হয়ে যেত, আমাকে দুটো ফর্মুলা লাগাতে হবে, যেহেতু আমি এইটা ফর্মুলাটা ইউজ করেছি। তো আমরা একটা ফর্মুলা জানি কি, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, তো আমরা এখানে ভি এর ভ্যালু কত জানি, দেখতে পাচ্ছ 220। আই কত আমাদের, আই আমাদের বের করতে হবে, অ্যাম্পিয়ার মানে আই বের করতে বলেছে, এটা কত 4.4। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যদি আমি এটাকে তোমাদের কাটি, এখানে তোমাদের 10 চলে আসছে, আর একে যদি কাটি, এটা হচ্ছে তোমাদের 20, আর এখানে হচ্ছে তোমাদের কত 2 দিয়ে 5কে কাটলে হচ্ছে তোমাদের এইটা 100, তো আয়ের মান কত হবে 100। আর 44 এটা দিয়ে কাটলে 100ই হয়। ঠিক আছে, ডাইরেক্ট দেখতে পাচ্ছ, কারণ এখানে দশমিক আছে, সে উড়ে বেরিয়ে যাবে, এটা 100ই হয়, ডাইরেক্টও কাটা যেত, তো 100 হলো কারেক্ট অ্যান্সার। এখানে ফিউজের বলেছে বলে তোমরা অনেক সময় রোধ বার করে ছেড়ে দাও, অনেক সময় অপশানে রোধও থাকে অ্যাম্পিয়ারও থাকে। দেখো রোধ যদি এখানে ডবল কোশ্চেনও থাকতে পারতো, এরকমও দিতে পারতো যে 100 কমা 4.4 ওহম, এরকমও থাকতে পারতো, এটা ওহমে বেরোবে রোধটা। এটা আরেকটা ফর্মুলা হয় যেটা তুমি ডাইরেক্টও করতে পারতে। আমরা তো এই ফর্মুলাটা ইউজ করেছি বলে আমাদের দুটো ফর্মুলা ইউজ করতে হলো। আরেকটা ফর্মুলা আছে না, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, আমি বলছি রোধ বার করতে বলেছে, তো পাওয়ার এখানে কত দেওয়া রয়েছে 11,000। ঠিক আছে, ভি কত দেওয়া রয়েছে 220, এখান থেকে তোমাকে আয়ের মান বার করতে হবে। তো দেখতেই পাচ্ছ এই শূন্য কেটে যাবে, এটা দিয়ে একে কাটলে কত হবে 2 হবে। ঠিক আছে, আর 2 দিয়ে একে কাটলে 50। এক মিনিট, তাহলে আমার অ্যান্সার ভুল হয়েছে, এখানে তো 50 অ্যান্সার আসছে, 50 অ্যাম্পিয়ার অ্যান্সার হওয়া উচিত। এই অপশান অনুযায়ী এখানে তো 50 অ্যান্সার আসছে না, এই যে 50 অ্যাম্পিয়ার, তো 50 অ্যান্সার হলে তো আমার উত্তর ভুল হয়েছে। দেখি আগের বার কোথায় কি মিস্টেক হলো, একবার চলো দেখা যাক।
হ্যাঁ, ভুল তো এইখানে হয়েছে। 22 দিয়ে যদি আমি কাটি তাহলে এটা তো 10 হবে। এই যে 10 হবে না, তো 5 ইন্টু 10 কত হবে? 50 হবে। এই জন্য এখানে ভুল হয়েছে। দেখো কিরকম সিলি মিস্টেক হয় দেখেছো? তো এটা অ্যান্সার নয়, অ্যান্সার উইল বি দিস। 50 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাও অ্যান্সার নয়, এটাও অ্যান্সার নয়। অ্যান্সার আমাদের কত হবে? 50 আমাদের অ্যান্সার হবে। আইদার তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো, এটা করলে তাড়াতাড়ি বেরোবে তোমাদের, আর অথবা এটা বের করতে পারো, একটু দেরি হবে। ঠিক আছে, চলো। তড়িৎ ক্ষেত্ররেখা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ঠিক আছে, তড়িৎ ক্ষেত্ররেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ওকে, এগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। আমার মনে হয় এটা ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্পর্কে প্রশ্ন ছিল। ঠিক আছে, এটা তোমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নিয়ে প্রশ্ন হওয়া উচিত। দেখো এই প্রশ্নটা কিন্তু সত্যিই পড়েছে, আমি একবার চেক করলাম। ঠিক আছে, তো রিয়েলি এই কোশ্চেন্সটা পড়েছে, আমি অফিসিয়াল পিডিএফও চেক করলাম। তাহলে তোমরা চৌম্বক ক্ষেত্রের ফিল্ড লাইন্সের বৈশিষ্ট্য জানো, কিন্তু তড়িৎ ক্ষেত্ররেখা সম্পর্কে বৈশিষ্ট্য জানো না। দেখো রেলে এই প্রশ্নটা ফেলে দিয়েছে ধপ করে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আশা করি বোঝাতে পারছি। এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মার্ক করে রাখো, আমি বলে দিচ্ছি। কিন্তু আমি ভাবলাম আদৌ দেখে নিলাম যে আদৌ পড়েছে কিনা। মনে রাখবে এই তড়িৎ ক্ষেত্ররেখাগুলো কখনো একে অপরকে ছেদ করে না, এটা চুম্বক ক্ষেত্ররেখার সঙ্গে ম্যাচ করে। এটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, বাকিগুলো সব ভুল। মনে রাখবে এরা বদ্ধ লুপ গঠন করে না। মনে রাখবে চুম্বক ক্ষেত্ররেখাগুলো বদ্ধ লুপ গঠন নাও করতে পারে। ঠিক আছে, বদ্ধ লুপ গঠন করে না, এই জন্য এটা রং। এটা কিন্তু চুম্বক ক্ষেত্ররেখার লাইন, এটা মানে রেখার বৈশিষ্ট্য। তড়িৎ ক্ষেত্ররেখাগুলো কিন্তু এরকম হয় না। চুম্বক ক্ষেত্ররেখাগুলো বদ্ধ লুপ তৈরি করে, বাট চুম্বক ক্ষেত্ররেখাগুলো এটা তৈরি করে, চৌম্বক ক্ষেত্ররেখাগুলো বদ্ধ লুপ তৈরি করে, ক্লোজ লুপ তৈরি করে, কিন্তু তড়িৎ ক্ষেত্ররেখাগুলো মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এটা করে না। এরা সর্বদা সরলরেখা না, এরা বক্ররেখাও হতে পারে। এরাও কেমন রেখা হতে পারে? এরা বক্ররেখা হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই সি অপশান কারেক্ট নয়। নেক্সট বলছে ঋণাত্মক থেকে ধনাত্মক না উল্টোটা, এরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, এটা অলওয়েজ মাথায় রাখবে। এরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, যদি আমি এখানে দাগাই, এখানে তোমাদের এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। ঠিক আছে, এটা পজিটিভ থেকে কোন দিকে যাবে? নেগেটিভের দিকে যাবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। তো কারেক্ট অ্যান্সার এখানে এ অপশান উইল বি দ্য কারেক্ট। এটা গুড কোশ্চেন্স, ভালো কোশ্চেন্স এটা। চলো, যদি তড়িৎ প্রবাহ ও রোধ উভয়ই অর্ধেক করা হয় তাহলে ক্ষমতা কী হবে? দেখো পাওয়ারের সাথে আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু কি? ভি ইন্টু আই। পাওয়ার ইকুয়াল টু কি? ভি ইন্টু আই। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, এটা পাওয়ারের ফর্মুলা। আবার পাওয়ারের আর কি ফর্মুলা আছে? পাওয়ার ইকুয়াল টু আছে ভি স্কোয়ার বাই আর, এটাও পাওয়ারের ফর্মুলা আছে। আবার পাওয়ারের একটা ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়াল টু কি? আই স্কোয়ার ইন্টু আর। এবার পাওয়ারে কোন ফর্মুলাটা ইউজ করলে আমরা এই অ্যান্সারটাকে পাবো? এই ফর্মুলাটাকে ইউজ করলে। এই পাওয়ারের তিনটে ফর্মুলা আছে, একটা, দুটো, তিনটে। এখানে খেয়াল করো এখানে কি রয়েছে। আগে পাওয়ার কি ছিল? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। আগে পাওয়ার ছিল ধরো পি, আগে পাওয়ার ছিল কত? ধরো পি ছিল পাওয়ার। এখন বলছে কাকে অর্ধেক করা হয়েছে? দুটোকে অর্ধেক করা হয়েছে, এটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে, তখন এটা হয়ে যাবে আই স্কোয়ার বাই 4। অর্ধেক মানে কি? আই বাই 2 তার স্কোয়ার করলে আই স্কোয়ার বাই 4 হবে। আর এটাকেও অর্ধেক করে দেওয়া হয়েছে, তখন আর বাই এটা কী হয়ে যাবে? এটা তোমাদের হয়ে যাবে 2। এখানে স্কোয়ার আছে বলে এর তলায় 2 পড়েছিল, সেটা স্কোয়ার হয়ে 2টা 4 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পাওয়ার এখন কি হচ্ছে? আগে পাওয়ার কি ছিল? আগে পাওয়ার ছিল এইটুকু, আগে পাওয়ারটা ছিল এইটুকু, এইটা ছিল আগের পাওয়ার। এই এখন দেখো পাওয়ারের তলায় একটা 8 চলে এসছে। আগে পাওয়ার ছিল পি, তার ভ্যালু ছিল এই ওপরের টুকু, এখন পাওয়ারের তলা 8 চলে আসছে, তাহলে কী হবে? প্রাথমিক মানের 1-এর অষ্টমাংশ হয়ে যাবে, তাই না? 4 দুগুণ 8। ক্লিয়ার? চলো, বলেছে 8 ওহম রোধে প্রতি সেকেন্ডে 20 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে রোধটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ঠিক আছে, প্রতি সেকেন্ডে 20 জুল বলতে কী বোঝায়? দেখো আমরা জানি জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। ঠিক আছে, তাহলে এখানে 200 জুল পার সেকেন্ড মানে কি? 200 ওয়াট। 200 জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে মানে পার সেকেন্ড, তার মানে কি 200 ওয়াট। তার মানে বেসিক্যালি এখানে
পাওয়ারটাকেই এইভাবে ফর্মুলাতে এইভাবে দিয়ে দিয়েছে। তাহলে দেখো কীরকম চালাক রেল। এটা কিন্তু গুড কোশ্চেন্স। অনেকেই এটা গোলাবে, অনেকেই জানে না ওয়াট দিয়ে করতে পারবে কিন্তু এইভাবে করতে পারবে না। এখানে কী কী রয়েছে, রোধ আর বিভব পার্থক্য। তার মানে পাওয়ার ইকুয়াল টু ভি পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইউজ করলে হয়ে যাবে। তাহলে পাওয়ার কত আমাদের 200, ভি তো বার করতে বলেছে, ভি স্কোয়ার বার করতে বলেছে, আর আমাদের কত বলছে, আর আমাদের বলছে হচ্ছে 8। তার মানে 8 দুগুণে 1600 ভি স্কোয়ারের ভ্যালু। তাহলে এর ভ্যালু কী হবে, 40 হবে ভি এর ভ্যালু। ঠিক আছে, দ্যাট ইজ মাই অ্যান্সার ইজ দিস। গুড কোশ্চেন্স, কিন্তু এইটুকুকে তোমাকে বেছে নিতে হবে বা ব্যবহার করে নিতে হবে। চলো, বলছি একটি সলিনয়েডে তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র বি উৎপন্ন হয়। অন্যান্য সকল রাশি অপরিবর্তিত রাখো, অর্থাৎ তুমি নাম্বার অফ টার্নস অপরিবর্তিত রাখো এবং এর যে মেটাল, এর যে অ্যাকচুয়াল যে কোর যে মেটেরিয়াল অর্থাৎ যে মেটাল যেটা সেটাকে অপরিবর্তিত রাখো। রেখে যদি বলছে চৌম্বক ক্ষেত্র অর্ধেক করলে কী হবে, দেখো তড়িৎ প্রবাহ যদি অর্ধেক করো, মনে রাখবে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে যত তুমি তড়িৎ প্রবাহকে বাড়াবে তত তোমার বি কিন্তু বাড়বে। ঠিক আছে, এখানে অর্ধেক করতে বলেছে, তার মানে তড়িৎ প্রবাহ যদি অর্ধেক করো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে ক্ষমতা, তাহলে বি/2 হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। প্রবাহবাহী মানে কারেন্ট ক্যারিং সলিনয়েডের চারপাশে চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিজের কোনটি সঠিক। গুড কোশ্চেন্স। ঠিক আছে, গুড কোশ্চেন্স। এটা তোমাদের বলেছে সলিনয়েডে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে চৌম্বক ক্ষেত্রের দিকও পরিবর্তিত হয়, এটাই তো কারেক্ট। যদি সলিনয়েডে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে তাহলে ডেফিনেটলি চৌম্বক ক্ষেত্রের দিকও পরিবর্তিত হবে। ঠিক আছে, সলিনয়েডের পাক সংখ্যা বাড়ালে পাক সংখ্যা কমালে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়, কারেক্ট নয়। কারণ জানো, এটা জানো কিনা জানি না, বি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে μ0 N I হয়। এটা এই যে সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্রের যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা। কি হয়, এইটা চুম্বক ক্ষেত্র বি, এর মাথায় একটা টিক দেওয়া হয়, মানে চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর আছে সেটা বোঝানোর জন্য। ইকুয়াল টু তোমাদের μ0, এটা পারমিভিটি বোঝাচ্ছে, N × I। N মানে হচ্ছে নাম্বার অফ কয়েলস, কতগুলো পাক তুমি দিচ্ছ, তার সঙ্গে আইয়ের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের যে ক্ষমতা সলিনয়েডের সেটা সমানুপাতিক এবং এনের সঙ্গে সমানুপাতিক। মনে রাখবে এই যে ফর্মুলার থেকে দুটো জিনিস বেরোচ্ছে, বি এর যে মান সেটা এনের সঙ্গে সমানুপাতিক এবং বি এর যে মান সেটা আয়ের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট যত বেশি দেবে বি এর পরিমাণ তত বাড়বে, কারেন্টের দিক পরিবর্তন করলে বি এর দিক পরিবর্তিত হবে। এবং যত তুমি এই যে টার্নস দেখো, যে এই যে পাক সংখ্যা, এই যে পাকাচ্ছ, এই যে পাকাচ্ছে, এই পাকটা যত ঘন করবে তত কী হবে, তত তোমার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ মানে যে পাওয়ার সেটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্ষমতা বৃদ্ধি পাবে। তো সলিনয়েডের ক্ষেত্ররেখার বিন্যাস একটি সোজা পরিবাহী প্রবাহবাহী তারের মতো না, এর বিন্যাস হচ্ছে বার ম্যাগনেটের মতো। এই বিন্যাস কার মতো, বার ম্যাগনেটের মতো এর বিন্যাস। ঠিক আছে, সো এটাও আমাদের ইনকারেক্ট। নেক্সট বলছে সলিনয়েডের কেন্দ্রস্থ চৌম্বক ক্ষেত্র এক প্রান্ত থেকে অপর প্রান্তে কমে যায়। আমরা জানি যে সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র ইউনিফর্ম থাকে। কেমন থাকে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে থাকে। সো কমে বাড়ে এমন নয়, ইউনিফর্ম থাকে। তো এটাও এই যে কমে যায় বলেছে বলে এটা কেটে গেল, তার মানে অ্যান্সার আমাদের এ কারেক্ট হবে। কি বলেছে, 220 ভোল্ট বিভবে সংযুক্ত একটি 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। দেখো তড়িৎ প্রবাহ আমরা একটু আগে দেখেছি, পাওয়ার ইকুয়াল টু কি V/I, অনেক ফর্মুলা, আমাদের ফার্স্ট ফর্মুলা এইটা। তো পাওয়ার দেওয়া রয়েছে কত তোমাদের, পাওয়ার 100। ঠিক আছে, 100 ওয়াট, ভোল্ট কত 220, তোমাদের আইয়ের মান বার করতে বলেছে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা তোমাদের হবে হচ্ছে 10/22, বিকট ভ্যালু 10/22, তার মানে তোমাদের 88 মানে 0.4, তার মানে এইটা আসবে এইটা। ঠিক আছে, পয়েন্ট দিলে 100 যাবে, 4 দিয়ে গুণ হবে মানে 88 মানে এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক। আমরা জানি যে প্রচলিত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা কি জানি, সেলের ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তে যায়, এর দিক এলোমেলো একদমই নয়, ইলেকট্রন প্রবাহের দিকের সাথে সমান একদমই নয়। ঠিক আছে, সেলের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায়, এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো কোনটা তাহলে কারেক্ট অ্যান্সার হলো, এই যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়। ঠিক আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, মনে রাখবে অলওয়েজ।
প্রচলিত মানে কনভেনশনাল থিওরি অফ কারেন্ট বলে যে কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, কিন্তু এইটা কিন্তু সত্যি একদমই নয়। কারণ দেখো, ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্টের ফ্লো। ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস, তার মানে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, গ্যারেন্টি ইলেকট্রন নিজে নেগেটিভ, ইলেকট্রন ছুটবে কিন্তু পজিটিভের দিকে। সো অ্যাকচুয়াল ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্টের ফ্লো, আর সেটাই কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ দিকে হয়, অ্যাকচুয়াল এইটাই হয়। কিন্তু কনভেনশনাল মানে যখন ইলেকট্রন আবিষ্কৃত হয়নি তখন বিজ্ঞানীরা ধরে নিতেন যে কারেন্টের ফ্লো পজিটিভ থেকে নেগেটিভ দিকে হয়, এই জন্য কনভেনশনাল থিওরি অনুযায়ী এইটা সঠিক। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওপরের তিনটের মধ্যে বিটা সঠিক নয়, কিন্তু এ আর সি সঠিক। অ্যাকচুয়ালি কোনটা সঠিক, এ আর সি, কিন্তু কনভেনশনাল থিওরি বললে ডি সঠিক হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহের দিকের সঙ্গে সমান নয়, ইলেকট্রনের প্রবাহের দিকের সঙ্গে উল্টো, কারণ ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, নিজে নেগেটিভ, সো ও পজিটিভের দিকে ছুটবে। ইলেকট্রনের ফ্লো নেগেটিভ থেকে পজিটিভ, কিন্তু কনভেনশনাল কারেন্টের ফ্লো উল্টো, পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়। ঠিক আছে, সো সি অপশন কিন্তু থাকবে না, আর এটা তো ডাইরেক্টলি রং বলেছে, ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে না, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে হবে। ঠিক আছে, চলো। এটা তোমাদের পেডি আমি কতবার বলেছি যে এই প্রশ্নটা বহুবার এসছে, এবং দেখো 2022 থেকে এই প্রশ্নটা পড়া শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামেনি, এবছরও আসবে। বর্তনীর চিত্রে বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টামিটার কীভাবে দেখানো হয়? দেখো, এটা তোমাদের ছবি এঁকে দেখানো রয়েছে, তুমি ইজিলি বুঝতে পারছো, এটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমি। অ্যান্সার তোমাদের কী হবে দেখতেই পাচ্ছ, সমান্তরাল বর্তনী, নিচে তার আছে, ঠিক আছে, ওপরে সমান্তরাল বর্তনীতে কাকে কানেক্ট করানো হয়েছে, ভোল্ট মিটারকে কানেক্ট করানো হয়েছে। ঠিক আছে, সেটা কি, এটা প্যারালাল সার্কিটিং, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো ভি লেখা একটি বৃত্তে সমান্তরাল সংযোগে, ঠিক আছে, ভি লেখা একটি বৃত্ত দেওয়া হয়, ঠিক আছে, ভি, এবং সমান্তরাল বৃত্তে সমান্তরাল সংযোগে অর্থাৎ প্যারালালে করা হয়। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার উইল বি, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে শ্রেণী বর্তনীগুলো কিন্তু হবে না, শ্রেণী বর্তনীগুলো একটাও হবে না, এটা হবে না, কারণ জাস্ট এটা বর্গ লেখা রয়েছে না, ভি লেখা একটি বৃত্তে এবং সমান্তরাল সংযোগে কিন্তু ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? এবং আর্টিস্ট মনে রাখবে, এদিকে তোমাদের পজিটিভ, এদিকে তোমাদের নেগেটিভ, এটাও লেখা থাকে। যখন তোমাদের অ্যামিটার দেখানো হয় তখনও তোমাদের এ লেখা থাকে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ দেখানো হয়। তবে মনে রাখবে অ্যামিটার কিন্তু তোমাদের শ্রেণী বর্তনীতে থাকে। ঠিক আছে, আচ্ছা, ভি এর কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু অত্যন্ত কি হয় তোমরা জানো যে হাই রেজিস্ট্যান্স হয়। ভোল্টামিটার যে রেজিস্ট্যান্স সেটা হয় অত্যন্ত হাই, যাতে খুব সামান্য পরিমাণ কারেন্ট এখানে পাস করতে পারে। রোধ কী হয়, রোধ হয় হাই, রোধ যখন হাই কারেন্ট পাস কমে যাবে, এটাই কারণ ভোল্টামিটারের মধ্য দিয়ে যাতে খুব সামান্য পরিমাণ কারেন্ট যেতে পারে, সেই জন্য ভোল্টামিটারের রোধ কিন্তু হাই করে রাখা হয়, যেখানে অ্যামিটারের রোধ কিন্তু লো করে রাখা হয়, যাতে কারেন্ট বেশি পরিমাণ এর মধ্যে দিয়ে পাস করতে পারে। রোধ লো মানে কারেন্ট বেশি পাস করবে, কারণ রোধের সঙ্গে কারেন্টের সম্পর্ক কী, ব্যস্তানুপাতিক। রোধ লো কারেন্ট বেশি, রোধ হাই কারেন্ট কম। ঠিক আছে, চলো। একটি প্রবাহবাহী পরিবাহী মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর চৌম্বক ক্ষেত্রে রাখলে এবং তড়িৎ প্রবাহের দিক উল্টে দিলে পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের কী প্রভাব পড়বে? দেখো, তুমি একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমাদের যে ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুল আছে, ঠিক আছে, ফ্লেমিংসের, এটা কি লেফট হ্যান্ড, আশা করি বুঝতে পারছো। ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল অনুযায়ী এইটা দেখানো হয়, এর যে তর্জনী আছে, ঠিক আছে, সেটা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এর যে মধ্যমা আছে, এটা মধ্যমা, মধ্যমা, মধ্যমা কাকে রিপ্রেজেন্ট করবে, কারেন্টকে রিপ্রেজেন্ট করবে, কারেন্টকে সিকে রিপ্রেজেন্ট করবে। যে তর্জনী আছে সেটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে রিপ্রেজেন্ট করবে, আর যে থাম আছে অর্থাৎ বুড়ো আঙুল আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ, ঠিক আছে, সেটা কাকে নির্দেশ করবে, সেটা তোমাদের নির্দেশ করবে হচ্ছে ফোর্সকে নির্দেশ করবে, এটা আমরা জানি। এবং এটা এদিকে থাকলে, এটা এইদিকে থাকলে এটা কী হয়, এইভাবে হয়, এটা দেখতেই পাচ্ছ আশা করি, এইদিকে মেঘবে, এবং একটার সঙ্গে একটা কী হবে, একদম তোমাদের 90 ডিগ্রিতে থাকবে, একটার সঙ্গে একটা আঙুলের সঙ্গে একটা আঙুল কী থাকবে, 90 ডিগ্রিতে এখানে কিন্তু রিপ্রেজেন্টেড হবে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা 90 ডিগ্রিতে থাকে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, আই রিপিট। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কি বলেছে, এখানে বলেছে চৌম্বক ক্ষেত্র যদি রাখলে এবং তড়িৎ প্রবাহকে উল্টে যদি দাও, তাহলে ক্রিয়াশীল বল কী হবে, উল্টে যাবে, বিপরীত দিকে কাজ করবে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে, এখানে তড়িৎ প্রবাহের দিকের ওপর ক্রিয়াশীল বলের পরিমাণ কাজ করে। যদি তুমি চৌম্বক ক্ষেত্রের দিক উল্টে দাও, তাহলে যেদিকে বল প্রয়োগ হচ্ছে তার উল্টো দিকে বল প্রয়োগ হবে। এটা আমি তোমাদের কিন্তু এতে কিন্তু ঠিক করে একদম মানে দিয়েই বোঝানো আছে আমার, দেখবে। ঠিক আছে, পেড ক্লাসেও খুব সুন্দর করে বোঝানো আছে। চলো, পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি কুণ্ডলীর রোধ যদি 44 ওহম হয়, এটিকে যদি 220 ভোল্ট বিভবে সংযুক্ত করলে তাহলে তার ক্ষমতা কী হবে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। এখানে কী কী দেওয়া আছে দেখো, এক তো রোধ দেওয়া আছে আর 2 বিভব দেওয়া আছে, পাওয়ার কত হবে জিজ্ঞেস করেছে। তো পাওয়ার ইকুয়ালটা আমরা কী জানি, আমরা জানি v²/r। ঠিক আছে, সেখানে আমাদের v² মানে কত, v² মানে হচ্ছে 220 × 220
অর্থাৎ স্কোয়ার দিলাম, আর আর কত আমাদের 44। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি একটা 0 তো থাকবেই। সো একটা কাজ করি, চলো এটাকে এখানে তোমাদের দিয়ে দিই 10 করে দিই, 22 দিয়ে কাটি, ঠিক আছে। এটাকে কাটলে তোমাদের এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 5। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 110 ওয়াট। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। পরের প্রশ্ন তোমাদের বলছে বাল্বের যে ফিলামেন্ট থাকে সেটা টাংস্টেন দিয়ে কেন তৈরি হয়? দেখো টাংস্টেন দিয়ে, টাংস্টেনের যে ল্যাটিন নাম সেটা হচ্ছে উলফ্রাম, সো এর সংকেত হয় তোমাদের ডব্লিউ। তো টাংস্টেন দিয়ে কেন তৈরি হয়? দেখো বাল্বের যে ফিলামেন্ট সেটা টাংস্টেন দিয়ে তৈরি হয়, তার মেন অ্যান্ড রিজন এইটাই যে রোদ অত্যন্ত কী হয়? বেশি হয়, ঠিক আছে, রোদ বেশি আমরা জানি, ঠিক আছে, টাংস্টেনে কিন্তু রোদ বেশি হয়। রোদ বেশি হওয়ার কারণে গলনাঙ্ক, আর রোদ বেশি হওয়ার কারণে তাপমাত্রা বেশি উৎপন্ন হয়। রোদ বেশি সো তাপমাত্রা বেশি, কিন্তু গলনাঙ্কও এর বেশি হয়, কারণ গলন যদি যে টেম্পারেচারে এটা জ্বলে, যদি সেই টেম্পারেচারে যদি তোমাদের মানে এটা গলে যায় তাহলে তো গন্ডগোল, তাহলে তো বাল্বের ফিলামেন্ট কেটে যাবে, তার মানে গলনাঙ্ক বেশি, তাহলে তিনটে জিনিস বেশি হয়। অ্যান্সার তোমাদের কী হবে? এই বেশি রোদ এবং উচ্চ গলনাঙ্ক, যে কারণে এটা হাই টেম্পারেচার তৈরি করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট। পরের প্রশ্ন বলেছে এ এবং বি একই মেটেরিয়াল দিয়ে তৈরি এবং তাদের দৈর্ঘ্যও সমান। এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমাদের বলেছে বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দ্বিগুণ। এ তারের যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা তোমাদের বলেছে বি এর দ্বিগুণ, সরি ডবল পড়েছে এখানে, বি এর দ্বিগুণ, ঠিক আছে। এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী বলেছে? বি এর দ্বিগুণ। তোমাদের বলেছে তাহলে তাদের রোধের অনুপাত কী হবে? দেখো আমরা জানি রোধ, একটু আগে বলেছি রোধ হচ্ছে কি এরিয়ার সঙ্গে কি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তার মানে এর ক্ষেত্রফল যদি তোমাদের 1 ইউনিট হয়, বি এর ক্ষেত্রফল হবে তোমাদের 2 ইউনিট, কারণ এর ক্ষেত্রফল হচ্ছে, এর এরিয়া যদি 1 ইউনিট হয়, এর ক্ষেত্রফল বি এর দ্বিগুণ, আচ্ছা এর ক্ষেত্রফল বি এর দ্বিগুণ, সরি এ তাহলে 2 হবে, বি তাহলে কী হবে? বি তাহলে 1 হবে। তাহলে এর উল্টো হবে রোধ, কারণ এরিয়ার উল্টো হয় রোধ, তাহলে 1:2 ইউনিট, এইটাও তোমাদের অ্যান্সার হবে। দ্যাট ইজ ওয়াই সি উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে একটি বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে 0.15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে 8 মিনিট ধরে। দেখো আমরা মিনিটটাকে প্রথমে কী করবো? সেকেন্ডে কনভার্ট করে নেবো, তো 8 × 60 সেকেন্ড, কারণ আমরা জানি আমাদের এককে এমকেএস পদ্ধতি বলো, এসআই পদ্ধতি বলো, সব কটাতে মিনিট বলে কিছু নেই, সব আমাদের সেকেন্ড আছে, ঠিক আছে। আর আমরা কী জানি? আমরা জানি অ্যাম্পিয়ার সেটা ইকুয়াল টু, মানে আই ইকুয়াল টু কী হয় তোমাদের? কুলম পার সেকেন্ড, ঠিক আছে। অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি? অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি? কুলম পার সেকেন্ড। অ্যাম্পিয়ার মানি তো আই, অ্যাম্পিয়ার মানি তো আই মানে কারেন্ট। তো কারেন্ট তোমাদের কতটা ফ্লো হচ্ছে? 0.15 অ্যাম্পিয়ার তোমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তোমাদের জিজ্ঞেস করেছে কতটা তড়িতাদান যাবে, তো সি বাই তোমাদের কী হবে? 8 × 16 হবে তোমাদের, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে 15 × 8 × 60, এইটা তোমাদের অ্যান্সার হবে বেসিক্যালি। এবার একটা জিনিস দেখো, এখানে তোমাদের একটা দশমিক থেকে যাবে এখানে, আর 8×5 = 20, 12 × 172, তো একটা শূন্য, তো দ্যাট ইজ ওয়াই 720 কুলম তোমাদের এখানে কিন্তু অ্যান্সার হবে। না, একটু ভুল হচ্ছে, এখানে 72 অ্যান্সার হবে, কারণ দেখো 120 যে শূন্য থাকবে সেইটা 15 নিচে আর একটা 10 থাকবে, সেটা দিয়ে কেটে বেরিয়ে যাবে। দেখো এখানে দশমিক উঠলে নিচে আমাদের 100 আসবে, সেই 100 একটা শূন্য এই 60 শূন্য দিয়ে কেটে যাবে, আর একটা 10 থেকে যাবে, সেটা 15 × 8 মানে 120, 120 যে শূন্য থাকবে সেটাকেও কেটে বাদ দিয়ে দেবে। তার মানে এখানে তোমাদের 72 কুলম তোমাদের এখানে অ্যান্সার হবে, নট তোমাদের 720। এরকম ধরনের সিলি মিস্টেক কিন্তু করে আসবে না পরীক্ষার সময়, ঠিক আছে। চলো নেক্সট। একটি পরিবাহীতে যদি তড়িৎ প্রবাহের দিক উল্টে দাও তাহলে ক্রিয়াশীল বলের অভিমুখ কী হবে? মনে রাখবে ক্রিয়াশীল বলের অভিমুখ কিন্তু বিপরীত হয়ে যাবে, অর্থাৎ যা ছিল তার উল্টে যাবে। এটা ফ্লেমিংসের লেফট হ্যান্ড যে রুল সেটা দিয়ে কিন্তু প্রমাণ করা যায় যে এটা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। ফ্লেমিংস লেফট হ্যান্ড যে রুল আছে, একটু আগে তোমাদের বললাম, সেই লেফট হ্যান্ড রুল দিয়ে কিন্তু প্রমাণ করা যায়। এর ওপর রিপিটেডলি তোমাদের কোশ্চেন্স এসছে, এটা আর একটা কোশ্চেন্স ছিল এটার ওপরে, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন, একটি বর্তনীতে যদি রোধ স্থির রেখে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করলে রোধের অপচিত ক্ষমতা, পাওয়ার ডিসিপিটেশন কী হবে? দেখো আমরা ইজিলি আমরা জানি যে পাওয়ার সেটা ইকুয়াল টু কী হয়? সেটা ইকুয়াল টু হয় আমাদের I² × R, ঠিক আছে। এটা হয়তো I² × R হয়, আমরা সবাই জানি। তার মানে পাওয়ার কিন্তু, ভালো করে বুঝবে, পাওয়ার কিন্তু I² সাথে সমানুপাতিক। পাওয়ার I² সাথে সমানুপাতিক যখন R কনস্ট্যান্ট, আর যখন কনস্ট্যান্ট তখন পাওয়ার কিন্তু I² সাথে সমানুপাতিক। এবার এখানে বলেছে যদি তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করো, দেখো তড়িৎ প্রবাহ আগে ছিল P, এইটা তড়িৎ প্রবাহকে তুমি দ্বিগুণ করে দিচ্ছ, তার মানে আগে যদি I এর মান 2 থাকে,
ঠিক আছে, ভালো করে বুঝবে। আগে আয়ের মান 2 না ধরে 1 ধরো, হয়তো দেখা গেলো আগে আয়ের মান ছিল 1 অ্যাম্পিয়ার, এখন আয়ের মান হয়ে গেছে কি, এখন আয়ের মান হয়ে গেছে 2 অ্যাম্পিয়ার, মানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে পাওয়ার আগে কত ছিল, পাওয়ার আগে কার সমানুপাতিক ছিল, 1 স্কোয়ারের সমানুপাতিক ছিল। এখন পাওয়ার কি হয়ে যাবে, 2 স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়ে যাবে। মানে পাওয়ার আগে ছিল 1 স্কোয়ার 1, এখন হয়ে যাবে 2 স্কোয়ার, মানে 4-এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পাওয়ার 4 গুণ হয়ে যাবে। যখন তুমি কি রাখবে, রোধকে যখন তুমি কি রাখবে, দেখো রোধকে যখন তুমি স্থির রাখবে, রোধ চেঞ্জ হচ্ছে না কিন্তু আইকে তুমি বাড়াচ্ছ, তখন কিন্তু পাওয়ারও কিন্তু যত হবে তার বর্গ অনুপাতে বাড়বে। মনে রাখবে এটা, যখন তুমি রোধকে স্থির রাখছো তখন পাওয়ার আইয়ের মানে কারেন্টের বর্গের অনুপাতে কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। 50 ওহম রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে 8 মিনিট ধরে, তাহলে কতটা তাপ উৎপন্ন হবে। দেখো হিট ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তো আই স্কোয়ার কত বলেছে, 4 স্কোয়ার, তার মানে আর কত বলেছে তোমাদের 50, টাইম কত বলেছে 8, কিন্তু 8টাকে আমরা মিনিটে কনভার্ট করব, করে আমরা এটাকে সরি মিনিট আছে সেকেন্ডে কনভার্ট করবো, তো 60 করে নেবো। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 16 ইন্টু 50 ইন্টু 8 ইন্টু 60, এইটা তোমাদের হবে। এখন এখানে কিলো জুলে অ্যান্সার আছে, এটা অ্যান্সারটা বেসিক্যালি বেরোয় জুলে, কিলো জুল করে দিতে হবে তোমাকে, এটাকে কিসে কনভার্ট করতে হবে তোমাকে, কিলো জুলে। দেখো 16 ইন্টু 5 মানে 800, 80 ইন্টু 0 800, ইন্টু 8 ইন্টু 60, আর তলায় আমাদের থাকবে 1000 দিয়ে ভাগ করে দিলে জুলটা কিলো জুলে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো এখানে দেখো 3টে শূন্য আছে, এখানে দেখো 3টে শূন্য আছে, তো কেটে বেরিয়ে গেলো, তার মানে 8 8 64, বা একটা কাজ করো 8 6 48, 48 ইন্টু তুমি কি করে দাও 8 করে দাও, 8 6 48 ইন্টু 8, তো 8 8 64, যার লাস্টে 4 আছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো 384 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এত কিলো জুল, কারণ আমরা অলরেডি একে কিলো জুলে কনভার্ট করিয়ে দিয়েছি। ঠিক আছে, চল নেক্সট পরের প্রশ্ন। 1 ভোল্ট বিভব পার্থক্যের এসআই একক হিসাবে সংজ্ঞায়িত হয় যখন কি, 1 ভোল্ট বিভব পার্থক্য যখন এসআই একক হিসেবে সংজ্ঞায়িত হয়। দেখো ভোল্টের যে আমরা সংজ্ঞা জানি, ঠিক আছে, ভোল্টের সংজ্ঞা কাকে বলা হয়, যে কতটা কাজ তুমি করছো তার জন্য কতটা কুলম চার্জ তোমার ডিসিপেট হচ্ছে, তাই না। ভোল্টের সংজ্ঞা আমরা কি জানি, 1 ভোল্ট ইকুয়াল টু কি, 1 জুল পার 1 কুলম্ব, অর্থাৎ জুল কিসের একক, কার্যের একক। তাহলে কতটা কাজ তুমি করছো, কতটা কার্য তুমি করছো তার জন্য কতটা চার্জ তোমাকে খরচ করতে হচ্ছে বা কতটা চার্জ তোমাকে সরাতে হচ্ছে, এটাই তো আমরা 1 ভোল্ট ইকুয়াল টু জানি। তাহলে দেখো সেইটা কোথায় লেখা আছে, 1 কুলম আধানকে স্থানান্তরিত করতে 1 জুল কাজ করা হয়, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 1 কুলম, এই যে 1 কুলম আধানকে তুমি এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছ তার জন্য কতটা কাজ করতে হচ্ছে সেটাই আমরা, তাকে আমরা বলি 1 ভোল্ট। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সুন্দর কোশ্চেন, দেখো একটা সংজ্ঞার ওপর বেস করে দেখো কীরকম ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন্স। নিচের কোন কোন রাশি বৃদ্ধি পেলে একটি পরিবাহী রোধ বৃদ্ধি পায়। দেখো আমরা জানি যে তাপমাত্রার উপর রোধ নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থ ক্ষেত্রফলের বৃদ্ধি নির্ভর করে, কিন্তু এখানে বলেছে রোধ বৃদ্ধি পায় কোন কোন ক্ষেত্রে। খুব গুড কোশ্চেন্স, কিন্তু তুমি যদি কোশ্চেন্স আগে নিজে ট্রাই করো। দেখো আমি একটা কথা বলবো, আমার সলিউশন থেকে লাভ নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট, মানে জানা জিনিসকে কতটা ঘুরিয়ে দেওয়া যায় সেটা রেলের কাছ থেকে আমাদের শেখা উচিত। দেখো যদি পিওর মেটালের কথা বলি, পিওর মেটাল মানে বুঝতে পারছো, পিওর মেটাল মানে কি, একদম যেগুলো জন্মগতভাবে ধাতু তাদের কথা যদি বলি, তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রোধ বাড়ে, তার মানে টেম্পারেচার হবে, টেম্পারেচার কিন্তু হবে। আর আমরা জানি রোধের সাথে লেন্থের সম্পর্ক সমানুপাতিক, মানে লেন্থ বাড়লে রোধও বাড়বে, তার মানে অ্যান্সার আমাদের কী হবে 1 and 2, এইটা আমাদের অ্যান্সার হবে। এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ আমরা জানি রোধের সঙ্গে এরিয়ার সম্পর্ক ব্যস্তানুপাতিক, রোধ কিন্তু কমবে, রোধ কিন্তু বাড়বে যদি এরিয়া কমে, রোধের সঙ্গে এরিয়ার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই দিস 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, 1 and 2 বোথ। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে পরিবাহী বলতে তো অর্ধ পরিবাহী হতে পারে, তো এখানে পরিষ্কার কথা বলেছে পরিবাহী, তো পরিবাহী বলতে এখানে আমরা ধাতুর কথাই বলি, পিওর মেটালের কথাই বলি। অর্ধ পরিবাহীগুলো সেমিকন্ডাক্টর হয়, তারা আলাদা হয়, তারা কিন্তু ওহমের সূত্র ক্লিয়ারলি ফলো করে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রবাহী বাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করা হয়। তো এটা আমরা অলরেডি পড়ে এসেছি, এটা রিপিটেড কোশ্চেন্সও হয়ে গেল বলতে পারো, বাট আমরা জানি যে ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ঠিক আছে, ফ্লেমিংয়ের ডান হাতের তালুর নিয়ম,
বাম হাতের বুড়ো আঙুলের নিয়ম, ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম, ডান হাতের নিয়ম, যেখানে আঙুলগুলোকে তড়িৎ প্রবাহের দিকে বেঁকানো থাকে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কীভাবে ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে ভাবো। তো রাইট হ্যান্ড পাম রুল আমরা ইউজ, দেখো এটা একটা জিনিস তোমাদের একটু বলে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো একটা জিনিস বলি তোমাদের, এইটা কিন্তু অ্যান্সার নয়, এটা তো অ্যান্সার নয়, বুঝতেই পারছো, আর এটাও তো অ্যান্সার নয়, কারণ আমাদের এই ক্ষেত্রে আমরা ডান হাতকে ব্যবহার করি। এটা কিন্তু রিপিটেড কোশ্চেন্স নয়। আর ডান হাতের বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম কি আমরা মেনলি ফলো করি, যেটা আমাদের এনসিইআরটিতে লেখা আছে। কিন্তু আমরা শর্টকাট হিসাবে আর একটা নিয়মকেও ফলো করি, সেটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল। এটাও কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের দিক এবং তড়িৎ প্রবাহের দিককে বোঝাতে সাহায্য করে। কারণ দেখো এই আঙুলগুলোকে যদি তুমি সোজা করে দাও, তাহলে পাম যেদিকে সেদিকেই কিন্তু তোমার আঙুলগুলো ঘুরবে। সেই জন্য এই যে রুলসটা, এই রুলসের একটা শর্টকাট আছে, যেটাকে আমরা বলি রাইট হ্যান্ড পাম রুল। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এটাকে আমরা কী বলি, আমরা বলি রাইট হ্যান্ড পাম রুল। তো এটাও কিন্তু উত্তর হতে পারে। আমি জানি না রেল কোনটাকে অ্যান্সার নিয়েছিল, কিন্তু রেল যদি এটাকে অ্যান্সার নেয় তাহলে 100% ভুল হবে। ডি অ্যান্সার কোনো দিন হবে না, অপশান ডি উইল নট বি দ্য অ্যান্সার। কেন অ্যান্সার হবে না ভালো করে বোঝো। এখানে বলা আছে ডান হাতের নিয়ম, যেখানে আঙুলগুলোকে তড়িৎ প্রবাহের দিকে বেঁকানো। তুমি খেয়াল করবে আঙুলগুলোকে তড়িৎ প্রবাহের দিকে বেঁকানো হয় না। একটাই আঙুল আছে যেটা দিয়ে তড়িৎ প্রবাহকে নির্দেশ করা, সেটা হচ্ছে বুড়ো আঙুল। এটা দিয়ে আইকে নির্দেশ করা হয়, বাকি আঙুলগুলো দিয়ে কিন্তু বিকে নির্দেশ করা হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডসকে নির্দেশ করা হয়। সেই জন্য এখানে এই কথাটা লেখার জন্যে এই অপশানটা কিন্তু হবে না। সেই জন্য এই অপশানটা এই চারটে অপশানের মধ্যে বেশি প্রযোজ্য হচ্ছে অপশান এ। দ্যাট ইজ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। একটি 12 ভোল্টের ব্যাটারি এতগুলো ওহমকে শ্রেণী সংযোগে যুক্ত করছে, তাহলে কত তড়িৎ প্রবাহ হয়? দেখো ভি ইকুয়াল টু আমরা জানি আই আর, সোজা কথা বলতে। এখন ভোল্ট হচ্ছে 12, আই আমাদের বের করতে বলেছে, আর আমাদের কী হবে, দেখুন তো শ্রেণী সমবায় আছে, সব কটাকে যোগ করো। তো 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 10 20। ঠিক আছে, সো আয়ের মান কী হবে, 12/20। 12/20 মানে কী হবে, 3/5। এটাই আমাদের আইআর মান, মানে 0.6। 0.6 হবে তো অ্যান্সার উইল বি 0.6। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটু ভুল ছিল। ওকে, চলো পরের প্রশ্ন। গুড কোশ্চেন্স। তড়িৎ প্রবাহের কারণে কোনো পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? মনে রাখবে, তাকে বলা হয় হিটিং এফেক্ট অফ জুল, জুলের তাপীয় প্রভাব। কারণ একটা জিনিস মাথা রাখো, খেয়াল করো, এখানে যে কাজ হয়, যে কার্য হয়, সে কার্যটাকেই এখানে তাপ শক্তি আকারে আমরা দেখতে পাই। আর কার্যের একক কী, সেটা হচ্ছে জুল, বিজ্ঞানী জুলের নাম অনুসারে, ওই জন্য একে বলা হয় জুলসের হিটিং এফেক্ট। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ডি অপশান উইল বি দ্য কারেক্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন্স। বলছে একটা 7 ভোল্টের ব্যাটারির সাথে এতগুলো রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, 12.4 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ যাবে? দেখো আমরা অলওয়েজ জানি যে যখনই আমরা শ্রেণী সমবায়ের কথা বলি, যেটা এখানে আছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সেম কারেন্ট সবকটার মধ্য দিয়েই যায়, কিন্তু ডিফারেন্ট ভোল্ট যায় সবকটার মধ্য দিয়ে। কারেন্ট সেম কিন্তু ভোল্ট ডিফারেন্ট হয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, কারেন্ট সেম কিন্তু ভোল্ট কী হয়, ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে যে টোটাল কারেন্ট উৎপন্ন হবে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, তো সবার মধ্য দিয়ে সেম কারেন্টই যাবে। আমার কথা বুঝতে পারছো? তো এখানে করো ভি ইকুয়াল টু আইআর। তো ভোল্ট আমাদের কত বলেছে, 7 ভোল্ট। আইটা বের করতে হবে, আরটা এখানে লেখো, আরগুলো যোগ করো, কারণ শ্রেণী সমবায় বলেছে। তো 4 আর 1 হচ্ছে 5, 5 আর 5 হচ্ছে 1, 1.6 যদি এর সঙ্গে করি তাহলে 12 আর 1 13 আর 1 14। তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 14, সরি আর এর জায়গায় 14 লিখবো, 14। আর আমাদের আই বার করতে বলেছে, তো 7 দিয়ে একে কাটলে কত হয়, 2 হয়। ঠিক আছে, সো অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের হবে আইয়ের ভ্যালু কী হবে, আইয়ের ভ্যালু হবে 1/2 মানে 0.5। ঠিক আছে, 0.5 মাপ করে, এখানে সবগুলো পয়েন্টগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যাম্পিয়ার, আর এই অ্যাম্পিয়ারটাই সব কটার মধ্যে দিয়ে যাবে। এটার মধ্য দিয়েও 0.5 অ্যাম্পিয়ার যাবে, এটার মধ্য দিয়েও 0.5 অ্যাম্পিয়ার যাবে, এটার মধ্য দিয়েও 0.5 অ্যাম্পিয়ার যাবে, এটার মধ্য দিয়েও 0.5 অ্যাম্পিয়ারই যাবে, এটার মধ্য দিয়েও কত যাবে, 0.5 অ্যাম্পিয়ারই যাবে, এটার মধ্য দিয়েও 0.5 অ্যাম্পিয়ার যাবে। কারণ এখানে যত তড়িৎ প্রবাহিত হবে সেম পরিমাণ তড়িৎ এখানে ফ্লো করবে, শুধু ভোল্ট ভাগ হয়ে যাবে আলাদা আলাদাভাবে। ঠিক আছে, সো কারেক্ট আনসার কী হবে এখানে, সি উইল বি দ্য কারেক্ট আনসার। পয়েন্টগুলোকে সব বাদ দিয়ে এখানে কোশ্চেন্স করে দেওয়া হয়েছে ভুল করে, মাফ করো প্লিজ। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরে কোশ্চেন্স। কোনো যন্ত্রের ক্ষমতা যদি 120 ভোল্টে 90 ওয়াট নির্ধারিত থাকলে যন্ত্রটির তড়িৎ প্রবাহ কী হবে?
দেখো পাওয়ার ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু আই। সো পাওয়ারের মান এখানে কত লেখা রয়েছে, 90 ওয়াট লেখা আছে। ভি এর মান লেখা আছে 120। তো আই এর মান আমাদের এখানে বার করতে বলেছে। তো 30 দিয়ে এটাকে কাটলে হয় 3, এটাকে হয় 4। তো আইয়ের যে মান দাঁড়াবে সেটা হবে 3/4। 3/4 মানে 0.75। তো অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, অ্যান্সার উইল কত হবে, 0.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3/4 মানে 0.75 হয়। চলো নেক্সট পরেরটা। আচ্ছা মাফ করো, আজকে আমি আরও 100টা কোশ্চেন্স করবো ভেবেছিলাম, ওই 18টা বাদ দিও, বাট বুঝতে পারছি হচ্ছে না, কারণ ডিভাইসে একটা ডিস্টারবেন্স আছে। ঠিক আছে, বারবার পেনটা টাচ করার পরে পেন দিয়ে লিখতে অসুবিধা হচ্ছে। তোমাদের সেটা আমি দেখাতে পারছি না, তোমাদেরকে হাইড করি সেটা করছি অ্যাকচুয়ালি, তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা দিয়ে বেশিক্ষণ চালানো যাবে না। সো আমি পেনটাকে রিপ্লেস করতে হবে, কিন্তু ভিডিও করতে করতে পেন রিপ্লেস করা পসিবল হয় না, যার ফলে আমাকে ভিডিওটা স্টপ করতে হবে। চেষ্টা করছি যতদূর করা যায়, তারপর আমি করে ভিডিওটা স্টপ করে দেবো। দেওয়ার পরে তোমাদের আবার নেক্সট দিন আমি 100টা কোশ্চেন্স জানবো, এটা আমি কথা দিলাম। আর নেক্সট দিনটা চেষ্টা করবো কালকে অথবা 31 তারিখ, তো কালকে মনে হয়, যদি কালকে, আজকে 29 তারিখ সম্ভবত, যদি কালকের দিনটা স্কিপ হয় তাহলে 31 বা 1 তারিখের দিকে কোনো একটা দিন আমি ডেফিনেটলি আনবো। 1 তারিখের মধ্যেই তোমাদের পুরো ফিজিক্সের আমি 100টা কোশ্চেন্স আরও করাবো, আর চেষ্টা করবো ফিজিক্স কেমিস্ট্রি মিলে যদি 200 কোশ্চেন্স দেওয়া যায়। ঠিক আছে, তো বলছি একটি দীর্ঘ সোজা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ তড়িৎ, এটা আই, ঠিক আছে, দাগ নয়, এটা আই তড়িৎ প্রবাহিত হলে এবং পরিবাহী থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে চুম্বক ক্ষেত্র কী হয়ে যাবে। মনে রাখবে যত রেডিয়াস বাড়বে, ভেরি ইম্পর্টেন্ট এটা, আমি এটাকে সাদা বা হলুদ যে কোনো একটা দিয়ে দেখাই, চলো সাদা দিয়ে দেখাই। মনে রাখবে যত এখানে রেডিয়াস বাড়বে, দেখো রেডিয়াস বাড়লো, এখান থেকে এটা ধরো আর ছিল, এরপর এটা ধরো আর একটু বেড়ে গেলো, তারপর ধরো আর একটু বাড়লো, তার মানে এখানে কী হচ্ছে, রেডিয়াস কী হচ্ছে, রেডিয়াস ধরো বেড়ে যাচ্ছে, রেডিয়াস কী হচ্ছে, রেডিয়াস ধরো বাড়ছে। যত রেডিয়াস বাড়বে, বি যদি এখানে বি হয়, এখানে রেডিয়াস দ্বিগুণ হয়েছে মানে বি এর পরিমাণ এখানে হাফ হয়ে যাবে, এখানে 4 গুণ হয়ে গেছে মানে বি এর পরিমাণ এখানে 4 হয়ে যাবে। মানে রেডিয়াস যত বাড়বে বি এর পরিমাণ তত কমতে থাকবে। এখানে বলেছে দ্বিগুণ করা হয়, তাহলে বি তোমাদের কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে, কারণ বিপরীত সম্পর্ক থাকে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এইটা আমাদের অ্যান্সার হবে, বি এর পরিমাণ কী হবে, হাফ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। বৈদ্যুতিক বর্তনীতে ভোল্টামিটার শ্রেণী সংযোগে থাকে। তা আমরা জানি যে ভোল্টামিটার থাকে আমাদের সমান্তরাল সংযোগে, অর্থাৎ প্যারালাল সার্কিটিংয়ে থাকে, শ্রেণী সংযোগে কিন্তু থাকে না। এটা তো ইনকারেক্টই দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ওয়াই এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বাল্ব শুধুমাত্র বদ্ধ বর্তনীতে জ্বলে। মনে রাখবে ক্লোজ সার্কিট, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লোজ সার্কিট নয়, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ওপেন সার্কিট। দেখতে পাচ্ছ সার্কিট টাচ করেনি, এইটা যে এই যে ডান্ডাটা রয়েছে, এই ডান্ডাটা এখানে টাচ হবে, তাকে বলা হয় ক্লোজ সার্কিট। তো ক্লোজ সার্কিটে কিন্তু বদ্ধ বর্তনীতে কিন্তু বাল্ব জ্বলে, এটা কিন্তু রাইট, এটা কিন্তু ঠিক। এখানে ভুল কোনটা বার করতে বলেছে, এটা তো কারেক্ট। নেক্সট বলেছে বর্তনীর সুইচ খোলা থাকলে তড়িৎ প্রবাহিত হয় না। সুইচ খোলা কি আমরা ওপেন সার্কিটিং বলি, এখানে দেখো সুইচ ওপেন আছে, এটাকে ওপেন সার্কিট বলা হয়, তখন কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না, এটাও কিন্তু ঠিক। এই লাইনগুলোকে মুখস্থ করে যাও, এই লাইনগুলো কিন্তু দিয়ে এক একটা শর্ট কোশ্চেন্স করা যায়। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ধনাত্মক থেকে ঋণাত্মক হয়। আমি তোমাদের একটু আগে বলেছি যে কনভেনশনাল কারেন্ট মনে করা হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয়, দ্যাট ইজ ওয়াই এটাও কিন্তু আমাদের এখানে ঠিক আছে। এখানে বলেছে ঠিক নয় কোনটা, সেই জন্য এখানে অপশানে কারেক্ট হবে। আরেকটা কথা মাথায় রাখবে, অ্যামেটার, ঠিক আছে, অ্যামেটার বলেছি মনে হয় এর আগে, অ্যামেটার কিন্তু তোমাদের শ্রেণী বর্তনীতে কানেক্ট করানো হয়, অ্যামেটারকে কিন্তু শ্রেণী বর্তনীতে করানো হয়, কিন্তু ভোল্ট মিটারকে কিন্তু সমান্তরাল বর্তনীতে করানো হয়, এটা মনে রাখবে। এটাও দুর্দান্ত প্রশ্ন। বলেছে তোমাদের দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং রেজিস্টিভিটি যদি পি হয়, তাহলে একটি তারের রোধ যদি আর হয়, অন্য সব অপরিবর্তিত রেখে যদি তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ করা হয়, তাহলে নতুন রোধ কী হবে, পয়েন্ট টু বি নোটেড। এখানে রোধের কথা জিজ্ঞেস করেছে, রোধকতার কথা জিজ্ঞেসই করেনি। ঠিক আছে, কী জিজ্ঞেস করেনি, রোধকতার কথা জিজ্ঞেসই করেনি, এখানে রোধের কথা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে বলেছে কি, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 3 গুণ করা হয়, তা আমরা জানি যদি এর পরিমাণ যদি 3 গুণ হয়ে যায়, এ থেকে যদি 3a হয়ে যায়, তার মানে এটা এখানে রেশিও কী আসছে, 1:3। তাহলে আর এর পরিমাণ কী হবে, হাফ হয়ে যাবে, মানে 3 ভাগ হয়ে যাবে, তার মানে 3:1 হয়ে যাবে। তো অ্যান্সার কী হয়ে যাবে, এখানে r/3 হয়ে যাবে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাই দেখো এত বড় একটা কোশ্চেন দিয়েছে, কিন্তু অ্যান্সার আমাদের জাস্ট তুড়িতে আসবে, মানে আগে আর যদি 3 হয়, এখন হয়ে যাবে তার 3 ভাগ, মানে 1 হয়ে যাবে। সেটা কখন হবে, r/3 করলে হবে। দ্যাট ইজ ওয়াই কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, আচ্ছা এই 58 দাগ অবধি তোমাদের রাখতে হচ্ছে আমাকে। নেক্সট দিন আমি যে 100টা কোশ্চেন্স করাবো সেটা আমি 59 দাগ থেকে শুরু করব, এবং তোমাদের টোটাল 100টা কোশ্চেন্স তোমাদের হবে, অর্থাৎ 59 থেকে তোমাদের 100 যা হয় টোটাল, সেই কোশ্চেন্স তোমাদের টোটাল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য
কপারেশন। এবং আমি একটা জিনিস বলি, তোমাদের যে পিডিএফ আছে সেটা তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের যে পেড কোর্স চলছে সেটাও কিন্তু চলছে। তোমরা চাইলে আপকামিং যে টেকনিশিয়ান আছে, আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি আছে এবং আপকামিং যে এএলপি সিবিটি 1 আছে, তার জন্য তোমরা কিন্তু কোর্স বাই করতে পারো। তার জন্য তোমরা একটা কাজ করো, এই যে নাম্বার আছে এই নাম্বারটাতে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবে 8670838797। এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কলও করতে পারো। তাহলে তোমাদেরকে অ্যান্সার দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে কোশ্চেন ক্লাসগুলো কীভাবে হচ্ছে। ঠিক আছে, মে 2027 অবধি, পরের বছর অবধি ভ্যালিডিটি থাকবে। ওকে, থ্যাংক ইউ।